হাই এভরিওয়ান। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, ইম্পর্টেন্ট শিডিউল আছে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সো প্রথমে আমরা দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে কার্যকরী হয়েছিল, কবে ইফেক্টিভ হয়েছিল। আমরা সবাই জানি সেই ডেটটা 26 জানুয়ারি 1950। এই জন্য এই দিনটা রিপাবলিক ডে হিসাবে পালিত হয়। এবং অবভিয়াসলি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লেংদিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা বিশ্বের যে দীর্ঘতম সংবিধান, সেই দীর্ঘতম সংবিধান হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান যখন ইফেক্টিভ হয়েছিল তখন সেই অরিজিনাল কপিটাতে 395টা আর্টিকেল ছিল, যেটা 22টা পার্টে বিভক্ত ছিল এবং 8টা শিডিউল ছিল। এবং বর্তমানে এখানে 448টা আর্টিকেল 25টা পার্টে ভাগ করা আছে এবং 12টা শিডিউল আছে। অনেক সময় এই কোশ্চেনটাও আসে যে আমাদের ভারতীয় সংবিধানে টোটাল কতগুলো পেজ আছে, হাউ মেনি পেজেস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সো দ্যাট ইজ 232 পেজেস। নাও আমরা দেখব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কতগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসএসসি, সিএইচএসএল, এসএসসি, জেই এবং আরো অন্যান্য পরীক্ষায় অনেকবার এই আর্টিকেলগুলো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমেই আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটসগুলো। আমরা জানি 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। সো এক নাম্বার হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, এটা আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18তে আছে। আর্টিকেল 14, 15, 16, 17, 18 এখানে রাইট টু ইকুয়ালিটি আলাদা আর্টিকেলগুলো লেখা আছে। সেকেন্ড ওয়ান ইজ রাইট টু ফ্রিডম, এটা 19 থেকে 22 নাম্বার আর্টিকেলে আছে। তারপর হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণের বিরুদ্ধে অধিকার, কেউ তোমাকে শোষিত করছে, এটা চলবে না, ইউ হ্যাভ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ওকে, এটা হচ্ছে 23 থেকে 24-এ। নেক্সট ওয়ান রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যে যার মতো ধর্ম চুজ করতে পারে, এটা 25 থেকে 28 এই আর্টিকেলে আছে। এবং 5 নাম্বার হচ্ছে রাইট ফর এডুকেশন অ্যান্ড কালচার, অর্থাৎ শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, এটা 29-30 আর্টিকেলে আছে। এবং নেক্সট ওয়ান ইজ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, এই আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আগের যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে 5টা, সেই রাইটসগুলোকে অক্ষুণ্ণ রাখতে চাওয়ার জন্য এই আর্টিকেলটাকে ইউজ করা হয়েছে। এই আর্টিকেল অনুযায়ী কোনো একটা ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেট হয় তাহলে সুপ্রিম কোর্টে এনফোর্স করা যায়, কেস ফাইল করা যায়। দিস ইজ আর্টিকেল 32। এই জন্য অনেক সময় এই আর্টিকেলটাকে পাপা আর্টিকেলও বলে। নেক্সট, এবার এই ফান্ডামেন্টাল আর্টিকেলগুলোর মধ্যে কতগুলো আর্টিকেল আছে যেগুলো সম্বন্ধে পার্টিকুলারলি জিজ্ঞেস করে, অনেক পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে। প্রথমে দেখব আর্টিকেল 14। আর্টিকেল 14-এ কি বলেছে? ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের সামনে সবাই সমান, সে আমাদের প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক এবং একজন সাধারণ নাগরিক হোক। আর্টিকেল 16, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, মিনস পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ গভর্নমেন্ট যেখানে এমপ্লয়মেন্ট রিক্রুট করবে সেখানে সবাইকে সমান সুযোগ দিতে হবে। সেজন্যই সরকার কি করে, কোনো একটা ভ্যাকেন্সি বের করলে সেটা প্রথমেই একটা নোটিফিকেশন বের করে দেয় এবং যারা যারা অ্যাপ্লাই করতে পারার তারা সবাই অ্যাপ্লাই করতে পারে। দিস ইজ দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, দিস ইজ ইন আর্টিকেল 16। এবং আর্টিকেল 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার জিজ্ঞেস করেছে এই আর্টিকেল 17-এর কোশ্চেন। আর্টিকেল 17 নিয়ে একটা সিনেমাও হয়েছিল। এটা কি আর্টিকেল 17? আর্টিকেল 17 বলেছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা। আগে যে একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার ছিল, ওকে ছোঁয়া যাবে না, ও নিচু জাত, সেগুলো অ্যাবলিশন হয়েছিল এই আর্টিকেল 17-এর জন্য। আর্টিকেল 19, আর্টিকেল 19 প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, আমি যা ইচ্ছে বলতে পারি, এই বাক স্বাধীনতাটা দিচ্ছে আর্টিকেল 19। অনেকবার এই আর্টিকেল 19টাকে এমনভাবে কোশ্চেন করে যে ফ্রিডম অফ প্রেস, তো সাংবাদিকতার যে ফ্রিডমটা, সেটাও কিন্তু আর্টিকেল 19 থেকে আসছে, কারণ আমার কি কথা বলার
অধিকার আছে। আর্টিকেল 21, আর্টিকেল 21 হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। প্রোটেকশন অফ লাইফ, জীবনের অক্ষুণ্ণতা, জীবনকে আমাকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, এবং পার্সোনাল লিবার্টি, যেটা পার্সোনাল ব্যক্তিগত স্বাধীনতা আছে। আর্টিকেল 21টা এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো অবস্থাতেই, অর্থাৎ গোটা দেশে জরুরি অবস্থা, এমার্জেন্সি চালু হলেও কিন্তু এই আর্টিকেল 21টা অক্ষুণ্ণ থাকবে। This Article 21 cannot be suspended in any situation. Article 21A, Article 21A কি বলেছে, রাইট টু এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার অধিকার। এই জন্যই কি আপ টু 14 ইয়ার্স, প্রত্যেকটা শিশুকে 14 বছর অবধি কি করবে, রাষ্ট্র বিনামূল্যে শিক্ষা প্রদান করবে। আর্টিকেল 30, আর্টিকেল 30 অনুযায়ী কি হচ্ছে, আর্টিকেল 30তে এই রাইটটা দিয়েছে, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ আমাদের দেশে যারা মাইনরিটিস আছেন, অ্যাজ ফর এক্সাম্পল মুসলিম সম্প্রদায়, তারা কি করেন, তারা আলাদাভাবে এডুকেশনাল ইনস্টিটিউট এস্টাবলিশ করতে পারে এবং সেগুলোকে চালাতে পারে। এই জন্যই আমরা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কি মাদ্রাসা স্কুলগুলো দেখি। এটা this is according with the article 30 of Indian Constitution. And article 32, এটা আগেই বললাম, remedies for enforcement of fundamental rights. Okay, next, now important schedules, 12টা শিডিউল আছে আমরা দেখলাম। এবার এই 12টা শিডিউল প্রত্যেকটা যদি পড়ে নিতে পারো অবভিয়াসলি ভালো, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই কতগুলো শিডিউল, যেগুলোর থেকে অনেকবার বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আস্ক করা হয়েছে। ফার্স্ট শিডিউল কি বলেছে, স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ উইথ টেরিটোরিয়াল ডিমার্সেশনস, অর্থাৎ ফার্স্ট শিডিউলে আছে আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরিজ আছে, তাদেরকে সীমানা দিয়ে লিস্টিং উল্লেখ করা আছে প্রথম শিডিউলে, ফার্স্ট শিডিউলে। সেকেন্ড শিডিউল কি বলেছে, সেকেন্ড শিডিউলে বলা হয়েছে স্যালারিজ অফ অল অফিসিয়ালস, যতগুলো অফিসিয়াল আছে ইনক্লুডিং জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। জুডিশিয়ারি মানে কি, বিচারপতিগণ যারা জাজ করছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে বসে আছেন তারা, এবং এক্সিকিউটিভ যারা কার্যনির্বাহ করছে। ফোর্থ শিডিউলে কি আছে, অ্যালোকেশন অফ সিটস টু স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য রাজ্যসভা। রাজ্যসভা একটা স্টেটে, একটা রাজ্যতে কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলো সিট থাকবে সেটা ফোর্থ শিডিউলে অ্যালোকেশন করা আছে। এইটথ শিডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেনে জিজ্ঞেস করেছে, এসএসসি সিএইচএসএল, এসএসসি জেই, ইভেন সিজিএল। ওকে, এইট শিডিউলে কি আছে, ডেসক্রিপশন অফ 22 ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন। ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত পাওয়া যে 22টা ভাষা, সেই 22টা ভাষার ডেসক্রিপশন এই এইটথ শিডিউলে আছে। নেক্সট 11th শিডিউল, 11th শিডিউলে কি আছে, 11 নম্বর শিডিউলে এটাই আছে, পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েতস। যে গ্রাম পঞ্চায়েত হয় সেই গ্রাম পঞ্চায়েতের পাওয়ার কি, ক্ষমতা থাকবে, অথরিটি তার কিরকম হবে, এবং তার দায়িত্বগুলো কি কি থাকবে। এবং 12 নম্বরে সেম, বাট দিস ইজ ফর মিউনিসিপ্যালিটিস। ক্লিয়ার? নেক্সট, আদার র্যান্ডম আর্টিকেলস হুইচ আর আস্কড ইন ভ্যারিয়াস এক্সামস। ওকে, কতগুলো র্যান্ডম আর্টিকেল জিজ্ঞেস করে, যেমন আর্টিকেল 50। এই আর্টিকেল 50 কি বলেছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ আর্টিকেল 50 বলছে জুডিশিয়ারি যারা বিচারক তারা এবং এক্সিকিউটিভ যারা কার্যনির্বাহী যারা কাজ করছে তাদেরকে আলাদা আলাদাভাবেই কাজ করতে হবে। ওকে, দে শুড বি ইন্ডিপেন্ডেন্ট in their field. Next one is Article 108. Article 108 বলেছে joint sitting of both houses in certain cases, অর্থাৎ কোনো সার্টেন কেসে both house means লোকসভা এবং রাজ্যসভার একটা সম্মিলিত বৈঠক হতে পারে, এবং এই বৈঠক কে ডাকতে পারেন, এই বৈঠক আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহাশয় ডাকতে পারেন, অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট এই জয়েন্ট সিটিং ডাকতে পারেন। এবং এই জয়েন্ট সিটিংয়ে কে সভাপতিত্ব করবেন, কে প্রিসাইডেড করবেন, দিস জয়েন্ট সিটিং ইজ প্রিসাইডেড বাই দ্য স্পিকার অফ দ্য লোকসভা। লোকসভার যে স্পিকার থাকবেন সেই লোকসভার স্পিকার এই সম্মিলিত বৈঠকের সভাপতিত্ব করবেন। নেক্সট, আর্টিকেল
124 অর্থাৎ আর্টিকেল 124 কি বলেছে, এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট। তো আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত এবং আমাদের যে সংবিধান তার সেটা আর্টিকেল 124-এ বলা হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 222 এই আর্টিকেল 222 অনুযায়ী কি, ট্রান্সফার অফ হাইকোর্ট জাজেস, অর্থাৎ হাইকোর্টের যে জাজ আছে সে হাইকোর্টের জাজগুলোকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে ট্রান্সফার করা যেতে পারে। এবং এই ট্রান্সফার কে করতে পারেন, ট্রান্সফার অফ হাইকোর্ট জাজেস একমাত্র প্রেসিডেন্ট করতে পারেন, রাষ্ট্রপতি। নেক্সট আর্টিকেল 370 এবং 35E, এটা কিছুদিন আগেই অনেক ডিসকাস হয়েছিল। আর্টিকেল 370-এ জম্মু অ্যান্ড কাশ্মীরকে কি দেওয়া হয়েছিল, স্পেশাল স্ট্যাটাস, বিশেষ কিছু ব্যবস্থা দেওয়া হয়েছিল। এই জম্মু কাশ্মীর ভারতের মধ্যে একটা রাজ্য হওয়া সত্ত্বেও এই স্পেশাল স্ট্যাটাস অনুযায়ী তাদের সেপারেট কনস্টিটিউশন ছিল, আলাদা সংবিধান ছিল, সেপারেট ফ্ল্যাগ ছিল এবং আরো অনেক কিছু ছিল। দিস ইজ দ্য স্পেশাল স্ট্যাটাস ফর জম্মু অ্যান্ড কাশ্মীর, দিস ওয়াজ ওকে। এবং 35-এতে কি বলেছিল, 35-এতে জম্মু কাশ্মীরের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ছিল, কিন্তু এই দুটোই রিমুভ করে দেওয়া হয়েছে। কবে রিমুভ হয়েছিল, 5 অগস্ট 2019। এবং এখনো এখনো বর্তমানে যা নিয়ম সেটা হচ্ছে, বর্তমানে যদি কেউ একজন ভারতের অন্য রাজ্য থেকে গিয়ে জম্মু কাশ্মীরের সিটিজেনশিপ নিতে চায়, সেখানকার নাগরিকত্ব পেতে চায়, তাহলে তাকে 15 বছর থাকতে হবে। 15 বছর যদি থাকে তবেই তিনি জম্মু কাশ্মীরের পার্মানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট পাবেন। অথবা কোনো একজন 7 বছর থেকেই পেতে পারেন সেই সিটিজেনশিপ, তার জন্য তাকে কি করতে হবে, সেই পার্সনটা যদি সেখান থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পাস করে তবেই সে 7 বছরে জম্মু অ্যান্ড কাশ্মীরের পার্মানেন্ট রেসিডেন্ট হবে। নেক্সট পার্ট ইজ এমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থা। 3টে জরুরি অবস্থা জারি হতে পারে। প্রথমটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা হচ্ছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। বাইরের কোনো দেশ যদি আমাদের দেশের উপর আক্রমণ করে তবে সেই ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এবং তখন আমাদের যে প্রধানমন্ত্রীর যে সমস্ত ক্ষমতা থাকে সবকিছুই রাষ্ট্রপতির হাতে চলে যায়। নেক্সট প্রেসিডেন্ট রুল, যেটাকে আমরা বলি রাষ্ট্রপতি শাসন। এই রাষ্ট্রপতি শাসনটা ভারতবর্ষের কোনো একটা রাজ্যে জারি হতে পারে। কি করে, যদি সেই রাজ্যের রাজ্যপাল যিনি থাকবেন, গভর্নর যিনি থাকবেন, ওনার যদি মনে হয় যে সেই রাজ্যের সরকার সংবিধান অনুযায়ী কাজ করছে না, অসাংবিধানিক কিছু কাজ করছে, তাহলে সেখানকার রাজ্যপাল প্রেসিডেন্টকে সেই ব্যাপারটা জানাবেন এবং প্রেসিডেন্ট তদন্ত করে, ইনকোয়ারি করে যদি মনে হয় সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, তবে তিনি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করবেন, প্রেসিডেন্ট রুল। এবং প্রেসিডেন্ট রুল কোনো একটা রাজ্যে যখন জারি হয়ে যাবে, তার মানে ওখানকার সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে, অর্থাৎ ওখানকার মুখ্যমন্ত্রী তখন কোনো পাওয়ার থাকবে না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হবে এবং সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকবে। এবং নেক্সট ওয়ান ইজ ফিনান্সিয়াল ইমার্জেন্সি, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা। অর্থাৎ সরকার এমন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, যারা সরকারের হয়ে কাজ করছে তাদেরকে যে বেতন দিতে হবে সেই বেতন দেওয়ার টাকা সরকারের নেই, সেই অবস্থাতে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়। এবং এগুলো ক্রম অনুসারে আর্টিকেল 352, 356 এবং 360 নাম্বার আর্টিকেলে আছে। নেক্সট টপিক ইজ প্রেসিডেন্ট। আমাদের সংবিধানের আর্টিকেল 52 থেকে 62-তে প্রেসিডেন্টের যে সমস্ত আর্টিকেল সেগুলো লেখা আছে এবং 72 ও 143। তো এই আর্টিকেলগুলোতে কি আছে একদম ব্রিফলি বলে দিচ্ছি। 52, আর্টিকেল 52-তে বলছে যে আমাদের ভারতবর্ষে একজন প্রেসিডেন্ট থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন। 52, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 53 কি বলছে, পাওয়ার অফ ইউনিয়ন, গোটা ভারতবর্ষ যে ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেই ইউনিয়ন অফ ইন্ডিয়ার ক্ষমতা এই রাষ্ট্রপতির হাতে থাকবে। 54 কি বলেছে, 54 বলেছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি হবে, ইলেক্টেড হবে, প্রেসিডেন্ট উইল নট বি সিলেক্টেড, দিস ইজ প্রেসিডেন্ট উইল বি ইলেক্টেড, ওকে। 55 এ ইলেকশন প্রসিডিউর, কি করে ইলেকশনটা হবে প্রেসিডেন্টের সেটা। 56 এ অফিস টার্ম,
অর্থাৎ আমাদের রাষ্ট্রপতির অফিস টার্ম কতদিন থাকবে, আমরা জানি 5 বছর। 57 প্রভিশন অফ রি ইলেকশন, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যদি কোনো একজন চায় যে তিনি 4বার 5বার রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছে থাকে, তাহলে তিনি পারবেন। অর্থাৎ এখানে কোনো প্রভিশন নেই, প্রভিশন অফ রি ইলেকশন, এখানে কোনো বাধা নেই। কিন্তু এটাই যদি ধরি আমেরিকার ক্ষেত্রে, তাহলে আমেরিকার ক্ষেত্রে কিন্তু সেটা আবার একজন ম্যাক্সিমাম 2বার রাষ্ট্রপতি হতে পারবে। 58 কোয়ালিফিকেশন, রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন। 59 নেচার অফ অফিস। 60 ওথ অফ প্রেসিডেন্ট, অর্থাৎ শপথ গ্রহণ। ইমপিচমেন্ট 61 অ্যান্ড 62 অফিস ফিলার টার্ম। এই অফিস ফিলার টার্মটা কি? অফিস ফিলার টার্ম অর্থাৎ হঠাৎ করে কোনো একজন প্রেসিডেন্ট ধরো তার তার সময় চলাকালীনই তিনি কি পাস অ্যাওয়ে হয়ে গেল কোনো রকম ভাবে, ওকে, তো সেই অবস্থায় তাহলে কে ওই জায়গাটা ফিল আপ করবে? ভাইস প্রেসিডেন্ট। কিন্তু এইভাবে কতদিন থাকতে পারে? এইভাবে ম্যাক্সিমাম 6 মান্থ থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতির সিটটা মাত্র 6 মাসের জন্য ফাঁকা রাখতে পারে ইলেকশন কমিশন। তার আগেই সেটা কি করতে হবে? সেখানে আবার ইলেক্টেড করে নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে। এবং আর্টিকেল 72 কি বলেছে? পাওয়ার্স অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডন। আমরা অনেক সময় খবরের কাগজে দেখি যে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড মাফ করতে পারে, রাষ্ট্রপতি সাজা কমিয়ে দিতে পারে, এবং কোনো কোনো কেসে এটাও করতে পারে রাষ্ট্রপতি, এটাও ক্ষমতা আছে রাষ্ট্রপতির, যে কোনো এক জায়গায় কোনো একজনের ধরো 4 বছরের শাস্তি দিয়েছে, সেই জায়গায় রাষ্ট্রপতি সেটাকে বাড়িয়ে 10 বছরও করে দিতে পারে, আবার উল্টাটাও করতে পারে, কমাতেও পারে। তারপর আর্টিকেল 143। এই আর্টিকেল 143 হচ্ছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট। কোনো একটা স্পেসিফিক কেসে যদি রাষ্ট্রপতির মনে হয় সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করতে হবে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি মহাশয়ের এই ক্ষমতাটা আছে, তিনি সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করতে পারবেন, আলোচনা করতে পারবেন। নেক্সট, এবার আমাদের রাষ্ট্রপতি কতগুলো ক্ষমতা আছে, যেখানেও অনেকগুলো পদে ডাইরেক্টলি নিয়োগ করতে পারে, অ্যাপয়েন্ট করতে পারে। প্রেসিডেন্ট হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট, কাকে কাকে করতে পারে? প্রথম হচ্ছে দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল কে? এই অ্যাটর্নি জেনারেল হচ্ছেন এমন একজন পার্সন যিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে থাকবে, ওকে। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে যে লিগ্যাল অ্যাডভাইস দেবেন, তাকে নিয়োগ করবেন কে? প্রেসিডেন্ট। নাম্বার 2, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ফর ইন্ডিয়া। এটাকে সংক্ষেপে বলে CAG, যে ডাইরেক্ট প্রাইম মিনিস্টার অফিসে যে সমস্ত লেনদেন হচ্ছে সেগুলোর অডিট করতে পারে। নাম্বার 3, দ্য চিফ জাস্টিস অ্যান্ড জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যিনি চিফ জাস্টিস থাকবেন অথবা অন্যান্য জাজগুলো থাকবেন, তাদেরকে নিয়োগ করবেন কে? আমাদের রাষ্ট্রপতি মহাশয়। আচ্ছা, সুপ্রিম কোর্টে টোটাল কতগুলো জাজ আছে? টোটাল জাজ আছে কত? 34। 33 জন জাজ এমনি, আর একজন হচ্ছে চিফ জাজ। 33 + 1, টোটাল 34। নেক্সট, the chief justice and judges of the high courts of the states। অর্থাৎ আমাদের রাজ্যে যে হাইকোর্ট গুলো আছে বিভিন্ন রাজ্যে, সেই বিভিন্ন রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস এবং জাজের কে অ্যাপয়েন্ট করবেন? রাষ্ট্রপতি মহাশয়। নেক্সট, দ্য গভর্নর অফ দ্য স্টেটস। বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল, সেই রাজ্যপালগুলিকেও কে নিয়োগ করবে? আমাদের প্রেসিডেন্ট মহাশয়। নেক্সট, দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আমাদের ইলেকশন কমিশনার গুলো কে নিয়োগ করবেন? প্রেসিডেন্ট মহাশয়। নেক্সট, ইন্ডিয়ান অ্যাম্বাসেডার্স অ্যান্ড আদার ডিপ্লোম্যাটস। ইন্ডিয়ান অ্যাম্বাসেডার্স অর্থাৎ আমেরিকাতে কেউ একজন ভারতীয় আছেন যিনি ভারতের হয়ে কাজ করছেন, তিনি হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার ইন USA, ওকে। এবং আলাদা যে ডিপ্লোম্যাট গুলো, সেগুলোকে ডাইরেক্টলি কি অ্যাপয়েন্ট করে? আমাদের রাষ্ট্রপতি মহাশয়। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই কতগুলো ইম্পর্টেন্ট, সেজন্যই এই কতগুলো আমি এখানে দিয়েছি স্লাইডে। আরো অনেক কিছু আছে, তোমরা পারলে পড়ে নিও। এবার আমরা দেখছি যতটুকু পার্ট পড়ানো হলো সেখান থেকে কি কি কোশ্চেন আগের বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছে। দেখো, ফার্স্ট কোশ্চেন, হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন শিডিউলে
ভাষা সম্পর্কে বলা হয়েছে। একটু আগেই আমরা পড়লাম, সেটা হচ্ছে কি এইথ শিডিউল। এইথ শিডিউল। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনশিওরস ফ্রিডম অফ প্রেস? প্রেস, সাংবাদিকতার যে ফ্রিডম, সেটা কোন আর্টিকেল এনশিওর করছে? একটু আগেই আমরা দেখলাম, সেটা হচ্ছে কোনটা? আর্টিকেল 19। নেক্সট, as per the constitution of India, who is authorized to transfer the judge of the high court to another high court? তো হাইকোর্টের জাজকে কে বদলি করাতে পারেন? সেটা একটু আগেই আমরা ডিসকাস করলাম, সেটা হচ্ছে এনারা কেউ নন, একমাত্র পারবেন কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লিস্ট দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া? আমরা প্রথমেই বললাম ফার্স্ট শিডিউলেই ছিল। ফার্স্ট শিডিউলে কি ছিল? আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের লিস্টিং এবং তাদের যে সীমানা উইথ টেরিটোরিয়াল ডিমার্কেশন, সেটা ফার্স্ট শিডিউলে আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু দ্য সেকেন্ড শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের সেকেন্ড শিডিউল কি ছিল? আমরা একটু আগে ডিসকাস করলাম, সেখানে কি আছে? স্যালারিজ অফ ইম্পর্টেন্ট অফিসিয়ালস। ওকে, নেক্সট কোশ্চেন, to become the civilian of Jammu and Kashmir, you have to live in Jammu and Kashmir for how many years? For 15 years and for 7 years. 7 years কি জন্য? এর জন্য ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে অবভিয়াসলি সেখান থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পাস করতে হবে, তবে 7 বছরে সেখানকার নাগরিকত্ব পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাডজুডিকেট ডিসপিউটস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস? অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি কোনো সংঘাত বাধে, সেই সংঘাতে কে এদেরকে মধ্যস্থতা করবেন, অ্যাডজুডিকেট। ওকে, সেটা হচ্ছে কি করবেন? সুপ্রিম কোর্ট। আমাদের সুপ্রিম কোর্ট করবেন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি কোনো সংঘাত হয়। তো বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছেন? চিফ জাস্টিস আছেন শরৎ অরবিন্দ বোবড়ে। ওকে, মনে রাখবেন। দেয়ার আর হাউ মেনি হাইকোর্টস ইন ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষে কতগুলো হাইকোর্ট আছে? এটার আনসার হচ্ছে কটা? 25টা হাইকোর্ট আছে। এবং লেটেস্ট যে হাইকোর্ট, আগে 24টা ছিল, এবং লেটেস্ট সবচাইতে নতুন যে হাইকোর্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অমরাবতী হাইকোর্ট। অমরাবতী হাইকোর্ট কোথায়? অন্ধ্রপ্রদেশে। কারণ অন্ধ্রপ্রদেশ স্প্লিট হয়ে গিয়ে, ভেঙে গিয়ে কি করলো? তেলেঙ্গানা নতুন রাজ্য হিসেবে স্বীকৃতি পেল। তেলেঙ্গানার মধ্যে এখন হায়দ্রাবাদ আছে, আগে যেখানে গোটা অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট ছিল, সেই জন্য সেই হায়দ্রাবাদ হাইকোর্ট পুরো এখন তেলেঙ্গানা দেখছে, এবং অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা একটা হাইকোর্ট গঠন করা হয়েছে, সেটা হচ্ছে অমরাবতী হাইকোর্ট। তো টোটাল 25টা হাইকোর্ট আছে। নেক্সট কোশ্চেন, হু অ্যাপয়েন্টস গভর্নর? ভেরি ইজি, আমরা দেখলাম প্রেসিডেন্ট। হাইকোর্ট জাজেস আর অ্যাপয়েন্টেড বাই? হাইকোর্টের জাজগুলোকে কে অ্যাপয়েন্ট করছেন? আমরা দেখলাম এটা প্রেসিডেন্টের পাওয়ার। প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট। এবার হাইকোর্টের নিচে যে আছে যে কোর্টগুলো, তাদেরকে আমরা কি বলি? ডিস্ট্রিক্ট কোর্ট। এই ডিস্ট্রিক্ট কোর্টের জাজগুলোকে অ্যাপয়েন্ট করেন, এই ডিস্ট্রিক্ট কোর্টের জাজগুলোকে অ্যাপয়েন্ট করেন কিন্তু কে? আমাদের রাজ্যপাল। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট কোর্ট আছে, সেই ডিস্ট্রিক্ট কোর্টে আমাদের রাজ্যপাল জগদীপ ধনখড় মহাশয় সেখানকার জাজগুলোকে নিয়োগ করছেন। নেক্সট, হুইচ আর্টিকেলস ক্যানট বি সাসপেন্ডেড বাই এনি অর্ডার ইন কেস অফ এমার্জেন্সি? এখানে আমরা দেখলাম আর্টিকেল 21 পড়েছিলাম, এবং আর্টিকেল 20তেও তাই ছিল। আর্টিকেল 20 অ্যান্ড 21, এই দুটো আর্টিকেল এমার্জেন্সি অবস্থাতেও কি করতে? সাসপেন্ড করতে পারবে না গভর্নমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস? ওকে, হু ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস? কেউ যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করে, তাহলে আপনি কার কাছে যাবেন? অবভিয়াসলি জুডিশিয়ারি। আপনি পার্লামেন্টে যাবেন না, রুলিং পার্টিতে যাবেন না, অবভিয়াসলি জুডিশিয়ারি। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রি-ইলেক্টেড অফ হিজ পোস্ট? আগেই ডিসকাস করেছিলাম যে আমাদের এখানে রি-ইলেক্টেড যত ইচ্ছা ততবারই হওয়া যায়, এখানে কোনো
লিমিটেশন নেই, আনলিমিটেড টাইম, সো নান অফ অ্যাবাভ। হু ক্যান পার্টিসিপেট ইন পার্লামেন্ট সেশন উইদাউট মেম্বারশিপ? ওকে, পার্লামেন্ট সেশনে উইদাউট মেম্বারশিপে কে অ্যাটেন্ড থাকতে পারে, পার্টিসিপেট করতে পারে? অর্থাৎ পার্লামেন্টের সেশন চলছে, লোকসভা অধিবেশন চলছে, সেই সময়ে এমপি ছাড়া যদি কেউ সেখানে প্রেজেন্ট থাকে, একমাত্র কে থাকতে পারবেন? আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। কেন আমি বললাম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে? অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের যে প্রধানমন্ত্রী থাকবেন, সেই প্রধানমন্ত্রীর লিগাল অ্যাডভাইজার অফ প্রাইম মিনিস্টার, যাকে নিয়োগ করবেন কে? প্রেসিডেন্ট। এবং সেজন্যই তিনি অধিবেশনে পার্টিসিপেট করতে পারবেন, কারণ তিনি যদি অধিবেশনটা কমপ্লিটলি না শোনেন, না বোঝেন, তাহলে কি করে তিনি লিগ্যাল অ্যাডভাইস দেবেন প্রাইম মিনিস্টারকে, তাই না? সেই জন্য অ্যাটর্নি জেনারেলের এই মেম্বারশিপ ছাড়াই তিনি কি করতে পারেন? পার্লামেন্ট সেশনে অ্যাটেন্ড করতে পারেন। লাস্ট কোশ্চেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই হুম? অর্থাৎ প্রেসিডেন্সিয়াল যে ইলেকশনটা হচ্ছে, রাষ্ট্রপতি ভোট, সেখানে কারা কারা ভোটদান করেন? আমরা জানি সাধারণ নাগরিক সেখানে ভোটদান করেন না। ওকে, তাহলে সেখানে কারা কারা ভোট করেন? সেখানে ভোট করেন হচ্ছে লোকসভার যত সদস্য আছেন তারা, এবং রাজ্যসভার যত সদস্য আছেন অর্থাৎ এমপিরা, মেম্বার অফ পার্লামেন্ট, এবং সাথে প্রত্যেকটা রাজ্যের যতগুলো এমএলএ আছে, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারগুলো, অর্থাৎ বোথ কি হবে তাহলে? মেম্বার্স অফ বোথ হাউসেস অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ। এখানেই সমাপ্ত। সেকেন্ড পার্ট আসবে অবশ্যই। তোমাদের কিছু ডাউট থাকলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক এবং ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।